প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এপিসোড শুনবেন সেই আশা রেখেই শুরু করছি আমাদের আজকের এপিসোড। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং সকল লিসেনার্স, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমি খায়রুল ইসলাম রনি। আমার মা বাবা আমাকে রনি বলেই ডাকে। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা। আমি এবং আমার বাবা 2013 থেকেই আপনার ভূত FM শুনতাম। এখনও আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ঘটনাটি আমার আম্মুর নিজের মুখে শোনা। আমার জন্মের আগেই আমার দাদু জিনের প্রতি আসক্ত ছিলেন। তার 3টা জিন ছিল। আমার জন্মের আগে জিনগুলো আমার আম্মুর কাছে এসে হঠাৎ করে একদিন আমার জন্ম হওয়ার কথা বলল, অর্থাৎ আমার আম্মুর যেটা ছেলে হবে এই ব্যাপারটা বলল। এই খবর শুনে সবাই তো খুশিতে আত্মহারা। সেদিন আমার ফুপু দেশি মুরগি রান্না করে রুমে কোনো একটা জায়গায় রেখে দেন এবং সবাই উঠোনে বসে গল্প করতে শুরু করেন। ঠিক তখনই ঘরের ভেতরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। তখন আমার ফুপু রুমে যেয়ে দেখে যে সব মুরগির মাংসের তরকারি কে যেন খেয়ে র্যাক থেকে কড়াইটি ফেলে রেখে গেছে। ফুপু মনে করেন দাদুর দুষ্টু জিনগুলোই মনে হয় কিছু করেছে। আসল ঘটনা শুরু 2002-এর ডিসেম্বর মাসের 6 তারিখ। সেদিন আমার জন্ম হয়, কিন্তু আমি কোনো রকম কাঁদি না, লড়িও না। এটা দেখে সবাই মনে করে আমি মনে হয় আর নেই। এভাবে 1 ঘন্টা সবাই কাঁদে। হঠাৎ করে আমি কেঁদে উঠি। তারপরে সবাই চিন্তামুক্ত হয়। আমি এখন স্বাভাবিকভাবে বড় হচ্ছি। আমার আব্বু আম্মু আমাকে গ্রামে দাদা দাদির কাছে রেখে ঢাকায় চলে যায়। আমি স্কুলে 4র্থ শ্রেণীতে যখন পড়ি, একদিন সকাল 11টায় স্কুল ব্যাগ নিয়ে আমি স্কুলের দিকে রওনা হই। বলে রাখা ভালো, আমাদের গ্রামের নাম বিনোদ বাড়ি মানকন। এই গ্রামে পুরনো একটি ডিপ টিউবওয়েল আছে, যেটা দিয়ে খেতে পানি দেয়া হয়। সেই কল জুড়ে অনেক ঘটনা আছে, সেটা কোনো অন্য একদিন শোনাবো। আমি যখন স্কুলে যাই, রাস্তার ডান পাশে সেই কলটা দেখি। সেখানে আমার হাঁটুর পরিমাণ 2টা মানুষ, বয়স্ক, একটা মহিলা, অন্যটি ছিল পুরুষ। পুরুষটির মাথায় একটা বস্তা ছিল। জ্যৈষ্ঠ মাস ছিল। আমার হাতে একটা পাকা আম ছিল। হঠাৎ বুড়ো খাটো মহিলাটি আমার কাছে এসে বলে, বাবা, আমটা দিবা, আমরা খাবো। আমি কিছু না ভেবে দিয়ে দেই আর স্কুলে যাওয়া শুরু করি। এই ঘটনাটি রাতে আমি আমার দাদুকে বলি। দাদু আমাকে বলে, তুই খুব ভালো একটা কাজ করেছিস, এরা হলো জিন, তুই না দিলে তোর অনেক ক্ষতি হতো। আমি যখন ক্লাস 4-এ পরীক্ষা দিই, আমি লেখার আগেই আমার হাত যেন অটোমেটিক চলতো, অর্থাৎ মনে হতো যে কেউ আমার হয়ে লিখে দিচ্ছে। আমি একটু ইন্টারেস্টেড হই ব্যাপারটি নিয়ে এবং সেইবার আমার রোল 3 হয়। এভাবে আমি ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার সময় একই ঘটনা ঘটে যায়। এসব আমার বাবাকে ফোনে বলার পর আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার বাবা মা দিয়াবাড়িতে থাকতো। দিয়াবাড়ি খালপাড় একটি স্কুল, ব্রাইট হেভেন ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 6-এ আমি ভর্তি হই। ভালোই দিন কাটছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এখন আর আগের মতো সেই ব্যাপারটি ঘটে না। সাল 2016। একদিন আমার বন্ধুর সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের সাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। আমার বন্ধু আগেই লাফ দেয়, কিন্তু আমি সাইকেলের নিচে পড়ে যাই এবং আমার পা সাইকেলের চেইনে আটকে যায়। আমার পায়ের কেডস ছিঁড়ে ভেতরের চামড়া মাংস সহ ফেড়ে যায়। আমি অনেক ভয় পেয়ে চিৎকার করি। পরে রিক্সা করে আমাকে ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাবার প্রয়োজনে। আমি আম্মুকে বলি আমি ওয়াশরুমে যাব। বাড়ির সামনে পচা একটা বিল ছিল, সেখানে আস্তে আস্তে যাওয়ার সময় হঠাৎ আমি কিছুতে পা দিই। দেখি একটা বেড়াল আমার পায়ের নিচে পড়ে এক লাফে 7তলা বিল্ডিংয়ের ওপরে উঠে গেল। একটু সময়ের মধ্যে অনেক লম্বা আকাশ ছোঁয়া একটা কালো মানুষের মতো হয়ে যায়। আমি অনেক ভয় পাই। ঠিক তখনই একটা কাটা হাত আমার সামনে আসতে থাকে। আমি রুমের ভেতরে ঢুকে জোরে করে দরজা লাগিয়ে দিয়ে কোনো একটা ফাঁকা জায়গা দিয়ে দৃশ্যটা দেখি। আমার আম্মু বলেন, কি হয়েছে বাবা? আমি আম্মুকে বলতে যাব, এমন সময় দরজায় একটি হাত এসে আমার গলা চেপে ধরে। আমি জ্ঞান
আমার জ্ঞান ফিরে 2 দিন পর বাংলাদেশ মেডিকেলে আমার কালো জ্বর ধরা পড়ে। আমি আর আমার আম্মু মেডিকেলে থাকি, আব্বু বাইরে কাজে। একদিন আমার আব্বু আমার জন্য খাবার কিনে এনে আমাকে দেখতে আসে। সেদিন রাত 11টা। আমার আব্বু চলে যাবে এমন সময় আব্বুর টয়লেটে যাবার প্রয়োজন হয়। তিনি টয়লেটে যান এবং দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা অবস্থাতেই ভেতরে একটি লোক বসে আছে। আব্বুর খুব রাগ হয়। তিনি অন্য একটি টয়লেটে যান এবং সেই টয়লেটের দরজা খুলেও দেখেন ভেতরে সেই একই ব্যক্তি বসে আছে। আব্বু ভয় পেয়ে অন্য টয়লেটের দরজা খুলে দেখেন আবারও সেই একই ব্যক্তি। আব্বু রাগ হয়ে ওই ব্যক্তিকে বলেন, আপনার টয়লেট হয় নাই? ওই ব্যক্তিটি মুখ ঘুরিয়ে আব্বুর দিকে তাকায়। আব্বু আমাকে বলেছিল ওই লোকের মাথা থেকে গলা অবধি কোনো চামড়া ছিল না, শুধু মাংসের মতো। আব্বু ভয় পেয়ে তাড়াতাড়ি বিদায় নেয়। আমি 13 তলায় বেডে। আব্বু নিচে নেমে তাড়াতাড়ি রিকশায় উঠল। রিকশায় শুধু যাত্রী আছে, কিন্তু চালক নেই। আব্বু রিকশায় উঠে যাত্রীকে বলল, ড্রাইভার কোথায়? লোকটা মুখ ঘোরায়। আব্বু দেখেন সেই একই ব্যক্তি। আব্বু অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি করে অন্য একটা রিকশা খুঁজে উঠে পড়ে। চালককে বলল, তাড়াতাড়ি আমাকে খালপাড় ব্রিজের কাছে নিয়ে চলো। চালকটি মুখ ঘোরায়। আব্বু ভয় পান। দেখেন সেই ব্যক্তিটি আব্বুর দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে। আব্বু ভয় পেয়ে রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসায় যেতে সক্ষম হন। পরদিন আব্বুর কাজের জন্য দোকানে যান তার বন্ধু আলামিনের সাথে। সারাদিন কাজ করার পর রাত 11টার দিকে আব্বু যেখানে কাজ করেন সেখানকার বাথরুমের কল দিয়ে জোরে জোরে পানি পড়ে, এরকম একটা শব্দ পান। আব্বু তাড়াতাড়ি বাথরুমের কল বন্ধ করতেই দেখতে পান অন্ধকারে বাইরে অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে শুয়ে আছে মৃত অবস্থায়। আব্বু মানসিকভাবে হতভম্ব হয়ে যান। তারপর আব্বুর বন্ধু আলামিনকে ডাক দিয়ে বিষয়টি জানান, কিন্তু সে এসে সেই জায়গায় লাইটের সুইচ দিয়ে কিচ্ছু দেখতে পায় না। আব্বু আরও ঘাবড়িয়ে যান। তারপর আব্বু ওই দিন কাজে না যাওয়ার উদ্যোগ নেন এবং দোকান থেকে বের হয়ে রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ যাওয়ার পর মাঝ রাস্তায় আব্বু লক্ষ্য করেন যে তার বন্ধু রাস্তার ডান পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে দাঁড়িয়ে আব্বুর দিকে এক নজরে তাকিয়ে আছে। আব্বু অনেক ঘাবড়ে যান, কারণ তার বন্ধুকে তিনি একটু আগেই দোকানে রেখে এসছেন। আব্বু এসব আর কিছু না ভেবে রিকশার ভাড়াটা দিয়ে চালককে বিদায় করেন। জায়গাটা দিয়াবাড়ি বটতলা, উত্তরার অনেকে চিনে থাকবেন। যাই হোক, আব্বু তার বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, তোকে তো দোকানে রেখে আসলাম আলামিন, তুই এখানে কিভাবে এলি আমার আগে? এই কথা শুনে আব্বুর বন্ধুর চোখগুলো পুরোটা কেমন যেন বদলে যায়। আব্বুর কথা অনুযায়ী তাকে দেখতে বেশ অস্বাভাবিক লাগে এবং সে বলে, কে আলামিন? কে তোর বন্ধু? আব্বুর এরপরে আর কোনো কিছু মনে থাকে না। তিনি নিজেকে বিছানায় আবিষ্কার করেন। আব্বু 3-4 দিন পর স্বাভাবিক হন। তারপর আমি পুরো 9 দিন পর বাংলাদেশ মেডিকেল থেকে ছুটি পাই। এরপর আমরা ওই দিয়াবাড়িতে থাকি না, আমরা গ্রামে চলে আসি এবং গ্রামে চলে আসার পর বিভিন্ন ধরনের ঘটনা আমার বোন আর আমার মাকে ঘিরে ঘটেছে। দেশে আসার পর আমার মায়ের হঠাৎ রাত্রে অনেক পেটে ব্যথা হতো। এরকম করে কয়েকদিন অনেক ব্যথা হতো এবং গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে ব্যথা কমাতে হতো। একদিন হঠাৎ করেই আম্মুর খুব বেশি পেটে ব্যথা হয় এবং আম্মু বাথরুমের দিকে রওনা হন সময় ফজরের আজানের আগে আগে। আম্মু দেখতে পান আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের মাঝখান থেকে ঢেউ উঠছে। আম্মু বিষয়টা লক্ষ্য করে কাছে যান। আম্মু দেখতে পান সেই পুকুরের মাঝখান থেকে কোনো একটা মানুষ উঠে আসছে। যা দেখলেন আম্মু, তা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না। আম্মু দেখতে পান যে একটি মহিলা, কিন্তু তার মাথা নেই, গলা অবধি কাটা, সেই মহিলাটি আস্তে আস্তে পাড়ে উঠে আম্মুর কাছে আসতে লাগলো। আম্মুর রুমে যাওয়ার শক্তিটিও তিনি হারিয়ে ফেলেন। আম্মু তখনই সেন্সলেস হয়ে পড়েন। এরপর সকালে আম্মুর জ্ঞান ফেরে এবং আম্মুর পেটে আরও বেশি ব্যথা করে। তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। আম্মুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর এক্স রে করে ডাক্তার বলে যে পাথর হয়েছে।
আমার আব্বুকে ডাক্তার বলে পাথরগুলো আরও বড় হলে ক্যান্সার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। কিন্তু সমস্যা একটাই, আম্মু নাকি ডায়াবেটিস আছে, তাও আবার 19%, যেখানে 8 থেকে 9% ডায়াবেটিস হলে এটাতেই মানুষ দুর্বল হয়ে পড়ে। এই সময় নাকি অপারেশন করলে তা শুকাবে না, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বলা হয়। 10 থেকে 15 দিন পর ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবার পর হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। অপারেশন করার 1 মাস হওয়ার পর আমার আম্মুর ডায়াবেটিস অনেক বেড়ে যায় এবং ইনসুলিন নিতে হয় প্রতিদিন। আমার আম্মু ইনসুলিন নিতে নিতে তার পেটের জায়গাটা কালো হয়ে যায়। আম্মুর ওজন কিছুদিনের মধ্যেই 35 কেজি হয়ে যায়। আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার ফিরিয়ে দেয় হাসপাতাল থেকে। আমার আম্মু 2019-এর প্রথম রমজানে মারা যান। রমজান শেষ হলে ঈদের 13 দিন পর আমার বোন রাত্রে টয়লেটে যাবার প্রয়োজন হয় এবং আমাকে বলে, ভাইয়া তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। তখন আমাদের এইখানে বিদ্যুৎ ছিল না, তখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বোন হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি আব্বুকে ডেকে এনে আমার বোনকে রুমে নিয়ে চোখে মুখে পানি ঢালার পর দেখি বাথরুমের কমোডের ওপরে বসে থাকা অবস্থায় কালো কুচকুচে একটা মহিলা, এবং সেই মহিলাটি হাসছে। পরদিন আমার বোন অস্বাভাবিক সব আচরণ শুরু করে। আমি ভয়ে তার কাছে যাই না, কারণ সে চোখ উল্টায়, দাঁত বের করে হাসে। কেউ আমার বোনের কাছে যাওয়ার সাহস পায় না। আমার দাদু কিছু ঠাহর পায় না। তারপরে দাদু জিন হাজির করে। এরপরে জিন যা বলে, আমরা যখন ঢাকায় ছিলাম ওয়াশরুমে যাবার সময় যে বিড়ালটি দেখেছিলাম সেটি নাকি জিন ছিল। দাদু আমার বোনের থেকে এবং পরিবারের সবার থেকে সরে যাওয়ার কথা বললে সে বলে, আমি হিন্দু ধর্মের জিন, তুই যদি সোমবার রাতে তোদের এলাকার চিতার নিচে এক কোপে একটা পাঁঠার মাথা আলাদা করে দিতে পারিস তাহলে আমি চলে যাব। যথাসম্ভব এসব করার পর আর কোনো সমস্যা হয়নি এবং আমার দাদু আমাদের 2 ভাই বোনকে 2টা তাবিজ দেয়। 2021 জানুয়ারির 1 তারিখ আমার দাদু মারা যান। রাসেল ভাইয়া এবং সম্মানিত লিসেনার্স, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মা এবং দাদুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আজকের মতো বিদায় নেব। আমি জীবনে প্রথম এত কষ্ট করে টাইপ করলাম। আমি কিছু গুছিয়ে বলতে পারি না, লিখতে পারি না। ভুল হলে অবশ্যই মাফ করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।